মিষ্টির সাথে বসে আছে ফিজার ছোট বোন এবং মেহরিন, এবং মহিতা বেগম আড্ডা দিচ্ছে ইলা বেগমের সাথে। ত্রিনা একটা সিঙ্গেল সোফায় ফোন হাতে বসে। ফিজা নিচে এসে মা বোনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগলো। অতঃপর সেও মা বোনের সাথে বসলো। মহিতা বেগম এবং মেহরিনকে আজ রাতে ডিনারে ডেকেছে আবরাজ। যদিও ফিজাদের বাড়িতে তার যাওয়ার কথা ছিল, তবে সময় হাতে নেই বিধায় তাদের ডেকে নিয়েছে। এটা শোনার পর ফিজার একটু ভালো লাগলো। তবে কাল আবরাজ চলে যাবে আবার, সেটা মনে পড়ে মনটা কেমন করছে। কিন্তু কেন করছে? যদি আবার আগের মতো হারিয়ে যায় সেজন্য কি? কিন্তু সে তো পুরুষটার থেকে দূরত্ব চায়। তবে এটাই বা কবে সম্ভব হবে? আদৌ সম্ভব হবে কোনো দিন? ফিজা জানে না। তবে একটা সুযোগ সে আবরাজ খানকে দিতে চায়, কিন্তু এটার জন্য তো সে কোনো রিজন পাচ্ছে না। পুরুষটা তো তাকে খোলামেলা করে কিছু বলছেও না। সে সবটা না জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ফিজা। হু আর ইউ? আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে। সামনে ভীতু মেয়েটা আড়ষ্ট হয়ে নিজের ওড়নার কোনা খামচে ধরল। এত রাতে এইভাবে কারোর সামনে পড়বে মেহরিন হয়তো কল্পনাও করেনি, তাই অস্বস্তিটা একটু বেশি। তবে মানুষটাকে আবরাজ খানের নিকটতম কেউ অবশ্যই হতে পারে। খান বাড়িতে তো আর এত রাতে অজানা কোনো ব্যক্তি নিশ্চয়ই ঢোকার পারমিশন নেই, যেখানে বাড়ির গেট থেকে শুরু করে প্রতিটা সদস্য গার্ড নিয়ে চলে। কি হলো? কথা বলুন। কে আপনি? মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম ফের জিজ্ঞেস করলো। মেহরিনের গলা কাঁপে। মেয়েটা ভীতু, এর জন্য কম কথা শুনতে হয় না নিজের মায়ের কাছে। আজকাল এমন ভীতু হলে চলে? যেখানে বড় বোন আগুন, সেখানে এই ছোট বোন জল। মহিতা বেগমের নিজের বড় মেয়েকে নিয়ে টেনশন না হলেও ছোট মেয়েকে নিয়ে প্রচুর টেনশন হয়। মেহরিন কোনো রকম নিজের নামটা উচ্চারণ করলো। মেহরিন। পুষ্পর ছোট বোন? আব্রাহাম কৌতূহল সহিত জিজ্ঞেস করলো। মেহরিন মাথা নাড়ে। এরপর গুটি গুটি পায়ে মিষ্টি রুমে ঢুকে গেল। লম্বা 5 ফিট হবে টেনে টুনে, দেখতে বেশ নাদুস নুদুস। চেহারাটা কিছুটা ফিজার মতোই, হয়তো লম্বা আর একটু হলে দুজনকে টুইন বলতো যে কেউ। তবে ফিজা লম্বা আরও। ফিজার শরীরের গঠন চিকনা, তবে বেশ নজর কাড়া। চোখের চাহনি মারাত্মক। চুল থেকে শুরু করে নাক, মুখ, চোখ সব কিছুই অদ্ভুত সুন্দর মেয়েটার। আব্রাহাম ফোঁস করে দম ছাড়ে। এসব কি ভাবছে সে? নিজের ভাবনায় বিরক্ত। সে সন্ধ্যায় একটা পার্টিতে গিয়েছিল। যদিও মিলন খান একবার তাকে বলেছিল আজ ফিজার মা আসবে, সে যেন উপস্থিত থাকে। তবে পার্টি অ্যাটেন্ড করা জরুরি ছিল বিধায় সে থাকতে পারেনি। আব্রাহাম ক্লান্ত প্রচুর। নিজের সাথে যুদ্ধে সে জয় হতে পারবে কি না সন্দেহ আছে মনে। ক্লান্ত দেহমন দুইটাইকে টেনে নিয়ে কক্ষের দিকে অগ্রসর হলো। সিগারেটের তীব্র গন্ধে, নাসার গন্ধে পৌঁছাতে গভীর তন্দ্রা ছুটে গেল ফিজার। চোখ পিটপিট করে তাকাতে মস্তিষ্ক সচেতন হলো। স্মৃতিতে এলো রাতে ডিনারের পর আবরাজ আর কক্ষে ফিরেনি। সামনে সাদা রঙের দেয়ালে টানানো বড় সোনালি রঙের ঘড়িটা দেখল ফিজা। রাত 1:42। কক্ষে লাইট জ্বলছে তখনও। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিধায় লাইট অন রয়ে গেছে। ফিজা গায়ের এলোমেলো রাতের পোশাক ঠিক করে বিছানা ছেড়ে পায়ে স্যান্ডেল পরে নিল। বড় সড়ো কক্ষটার বিশাল একটা বেলকনি আছে। কাচের দেয়ালের ওপাশের বেলকনিতে নীল রঙের লাইট জ্বলছে। বেলকনি থেকে কক্ষের ভিতর দেখা না গেলেও কক্ষের ভিতর থেকে বেলকনি স্পষ্ট। সেখানে দোলনাটায় বসে আছে সুঠাম দেহের অধিকারী আবরাজ খান। ফিজা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে গিয়েও যেন সামনে এগোনোর মতো মনস্থির করতে পারছে না। অভিমানের রাগে পুরুষটার সম্মুখে দাঁড়াতে তার অন্তরে দহন হয়। কিন্তু তাতে কি? যার জন্য এই যাতনা সে কি তা টের পায়? কিভাবে পাবে? যার একটা বিয়ে করা বউ আছে, এটা সে 3 বছরে একবার খোঁজ নেওয়ার সময় ছিল না। সে কি করে বউর অন্তরের যাতনা অনুভব করবে? ফিজা তাচ্ছিল্য হাসে। বেলকনির দিক থেকে পা ঘুরিয়ে লাইট অফ করলো। তারপর শুয়ে পড়ল গিয়ে আগের স্থানে। আবরাজ যেদিন ফিরল, ফিজা আবরাজের সব সত্যি জেনেছিল সেদিন। তখন তো সে স্বামী এত বছর পর ফিরবে শুনে খুশি হয়েছিল। অনুভূতি অভিমানের হলেও ভালো লাগার ছিল মনের কোথাও। এত বছর পর নিজের স্বামী নামক পুরুষটাকে দেখবে, ছুবে, কথা বলবে, অভিমান করবে। পরবর্তীতে এসব জানতে পেরে সব আনন্দ মাটি হলো। মিয়ে গেল মেয়েটা। মাথা চাড়া দিল বিয়ে করা বউয়ের চেয়েও বেশি মূল্যবান সম্পদ আবরাজ খানের নিকট তার কর্ম, গ্যাংস্টারগিরি। আবরাজ খান মানুষটার গম্ভীর মুখটার আড়ালে একটা ভয়ঙ্কর রূপ রয়েছে। হয়তো এটা কেউ জানে না,
ফিজা চায়নি এটা তার সামনে আসুক। আগেই তো ভালো ছিল, যখন এসব না জেনে মানুষটার জন্য দিনের পর দিন, মাসের পর মাস এবং দেখতে দেখতে 3 বছর অপেক্ষা করেছিল। এখন যেন সব বিষাক্ত লাগে। সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করে, যেখানে তাকে আবরাজ খান নামক পুরুষটার এসব কিছু ছুঁতে পারবে না। আমি তোমাকে বারবার ছুঁয়ে দেব, 1000 বার ছুঁয়ে দেব, পাগল করব আমার মাতল করা স্পর্শে। তুমি আমার স্পর্শ থেকে পালাতে পারবে না, আমি তোমার পিছু ছাড়ব না। হঠাৎ নিজের উপর আবরাজের উপস্থিত টের পেল। মাদকাসক্ত কণ্ঠস্বর, আবরাজ বউয়ের একদম নিকটে। মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ ফিজার গা গোলাচ্ছে। সহ্য হয় না গন্ধটা, অথচ আবরাজের কোনো হেলদোল নেই বউর রিয়াকশন দেখে। ফিজার রাগে দুঃখে কাঁদতে মন চাচ্ছে। একটু দয়া কেন নেই এই পুরুষটার মনে? কেন এত পাষাণ? তবে ফিজা বা কম কিসে? ঝট করে নিজে শোয়া থেকে উঠে বসল, পিছিয়ে গিয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কথা দিয়ে ভোলাতে আসেন বারবার, তো অন্য কিছু করতে তো দিচ্ছ না। আবরাজ বাঁকা হেসে বলল। ফিজা অন্ধকারে আবছা আলোয় ঠিক বুঝতে পারে আবরাজ তারই দিকে তাকিয়ে আছে। ফিজার দৃষ্টিও তীক্ষ্ণ, তার ছিল হাসি। মেয়েটা বলে উঠল, বিদেশি নারীর শরীর কি পানসে লাগে এখন, নাকি রুচি উঠে গেল? বিদেশিতেও রুচি থাকলে তোমার কাছে আসতাম নাকি? থমথমে পরিবেশ। ফিজা সামনে বসে আবরাজকে ঠিক বুঝে উঠতে পারছে না। হেয়ালি সুরে বলে, সেটাই, একটা দুইটা দিয়ে তো আপনাদের হয় না, প্রতিদিন নিত্য নতুন লাগে। আবরাজ কোনো জবাব দেয় না। সত্যি সে ভালো মানুষ নয়। বিয়ের পরে সে কোনো নারীর সাথে বেড শেয়ার না করলেও বিয়ের আগে তো শখানেক নারীর শরীর অনায়াসে ছুঁয়েছে। তাই এখানে নিজেকে সে সাধু প্রমাণ করতে চাইল না, কিংবা মিথ্যা বা সত্যি কোনোটাই বলতে চাইছে না। ফিজা কখনোই আবরাজের থেকে পজিটিভ কোনো উত্তর আশা করে না। মূলত সে পজিটিভ নেগেটিভ কোনোটার আশাই করে না, তাই উত্তরের অপেক্ষা করে না, পরপরই জিজ্ঞেস করে, আমার মাকে কেন ডেকেছেন এখানে? মেয়েকে কতদিন দেখবেন না তার তো সিউরিটি দিতে পারছি না আমি, সেজন্য দেখিয়ে নিলাম। আবরাজ শান্ত সুরে জানালো। ফিজা বুঝে না কথার অর্থ। সে সময় নিয়ে কথার অর্থ বোঝার চেষ্টা করে, তবুও আবার পাল্টা প্রশ্ন করলো, মানে তুমি সকালে আমার সাথে যাচ্ছ? কখনো না, সাথে সাথে জবাব দিল ফিজা। আবরাজের গম্ভীর মুখখানা এবার স্পষ্ট। অন্ধকারে বেশিক্ষণ থাকার ফলে ভালোই দেখতে পাচ্ছে একে অপরকে, যেহেতু বেলকনিতে তখনও লাইট জ্বলছে। ফিজার জবাব মোটেও যে পছন্দ হয়নি আবরাজের, ফিজা সেটা আবরাজের মুখের দিকে তাকিয়ে বুঝতে সক্ষম হলো। তবে আবরাজ যে রেগে গিয়েছে, মেয়েটা বিন্দু পরিমাণ আঁচ করতে পারে না। আবরাজের ফর্সা মুখের লম্বা নাকের ডগাটা অল্প কাঁপে, সাথে চোখও লাল হয়েছে। আবরাজ নিজের কপালে পড়ে থাকা চুলের আড়ালে কপালের তর্জনী আঙ্গুল ঘষে দাঁতে দাঁত চেপে পুরুষটা আওড়ালো। আই ডোন্ট লাইক পিপুল টকিং টু মি লাউডলি। আমার সাথে উঁচু সুরে কথা বলে আমার অসহ্য লাগে, সেখানে তুমি আজ 1 সপ্তাহ নাগাদ আমার উপর খবরদারি করে যাচ্ছ। তাহলে দূরে থাকুন আমার থেকে। রাগাচ্ছে কেন মেয়েটা তাকে? সে কি বুঝতে পারছে না এটার জন্য তার ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হতে পারে? আবরাজ রাগ নিয়ন্ত্রণের প্রয়াস চালায়। নিজের সিগারেটে পোড়া কালচে অথরে কামড়ে ধরে রাখে দাঁত দ্বারা। রাগ কমাতে অক্ষম নয় সে, তবে এটার জন্য নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করতে হয়। ফিজা দাঁতের ঘর্ষণের শব্দে অনুমান করল আবরাজ দাঁত কিরমির করছে। পরপরই পুরুষটার রাশভারী কণ্ঠ সুরে ভাসে, নট পসিবল। যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগলে রাখতে হয়, শক্ত রাখতে হয়, অক্ষত রাখতে হয় নিজেকে। আর যে পরিস্থিতি সামলাতে নিজেকে ক্ষত বিক্ষত করে, তার মতো বোকা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। ফিজার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবরাজ মেয়েটাকে একটানে নিজের বক্ষদেশে নিয়ে এলো। শুধু মুখ আর শরীরের অর্ধেক অংশ এসেছে। চুল এলোমেলো হয়ে মুখ সম্পূর্ণ ঢেকে গিয়েছে। আবরাজ ফিজার এলোমেলো চুল হাতের সাহায্যে মুখ থেকে সরিয়ে দেয়। এরপর ঠোঁটের কোণে আঙ্গুল চেপে ধরে ফিজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে আমাকে ক্ষতবিক্ষত করে দেই। থুতনিতে চিনচিন ব্যথার প্রকোপ বাড়ল। ছটফট করে ফিজা। আবরাজ দাঁত চেপে আছে সেখানে। এমন স্থানে আঘাত এর চেয়ে ব্যথাটা গভীর হয়ে কলিজায় লাগে। ফিজা আবরাজের কাঁধে নখ দিয়ে আঁচড় কাটতে আবরাজ ফিজাকে ছাড়ল। মেয়েটার নখ বড়, কাজ জ্বলে। এমন নয় সে আঘাত সহ্য করতে পারে না। শরীরে এমন অনেক অঙ্গ যেখানে বেশ বড় বড় আঘাত প্রাপ্ত, সেই তুলনায় এটা নিতান্তই তুচ্ছ। তবুও এটার গভীরতা অনেক মনে হচ্ছে আবরাজের নিকট। ফিজা থুতনিতে হাত দিয়ে চেক করলো, রক্ত আসেনি, তবে ব্যথা হচ্ছে।
আবরাজ নিজের কাঁধে তরল পদার্থ অনুভব করে। আঙ্গুল চিটচিটে লাগে। রক্ত এসছে? ফিজা সেদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শান্ত সুরে বলে ওঠে, আমাকে আঘাত করার আগে নিজেকে প্রস্তুত করে তবেই আসবেন, নয়তো দ্বিগুণ আঘাতে নিজেও জর্জরিত হবেন মিস্টার মাফিয়া আবরাজ খান। দীর্ঘদিন আবরাজ বিদেশে ছিল। সাধারণ মানুষের নিকট তার লাইফস্টাইল অস্বাভাবিক। প্রায় বিদেশিদের মতো চলাফেরা পুরুষটার। পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা, খাবার দাবার, এভরিথিং। ফিজা এইসব আগে থেকে জানতো। যেহেতু তার মা একসময় ওই অফিসে জব করত, তখন শুনেছিল মিলন খানের বড় ছেলে বিদেশে পড়াশোনা করে। তারপর যখন বিয়ে হলো, পরে সে নিজেও অফিস জয়েন করলো। এরপর অফিসের অধিকাংশ মেয়ে স্টাফদের মুখে মুখে আবরাজ নামটা খেলা করত। দেখতে সুদর্শন হওয়ায় তার একবার সাক্ষাৎ প্রায় রমণীদের মনে গেঁথে যায়। ফিজা জানে আবরাজের চরিত্র কেমন। মূলত বিয়ের আগে না জানলেও পরবর্তীতে ঠিকই বুঝেছিল। এমন বড়লোক হওয়া সত্ত্বেও কেন তাকে মিলন খান পছন্দ করে নিজের পুত্রবধূ করেছিল? কারণ তো ছিল। সেটা ফিজার মা বুঝতে পারেনি। তিনি ভেবেছিল মেয়ের রূপবতী, তারপর পড়াশোনা করছে, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সেজন্য মেয়ের জন্য ভালো ঘর থেকে প্রস্তাব এসছে। তাছাড়া তাকেও তো চিনেন দীর্ঘদিন ধরে মিলন খান। সেজন্য হয়তো, যদিও কারণগুলো সব সত্যি, তবে তার মধ্যে অন্যতম কারণ এটা যে ফিজা দেখতে সুন্দর, শুধু গায়ের রং নয়, মেয়েটার চেহারা ও মারাত্মক। ফিজার মা ও মেয়েকে দ্রুত বিয়ে দিতে চাইছিলেন। মেয়ে সুন্দরী হওয়ার দরুন ভালো লোকচক্ষে পড়ত। যেমন ভালো মানুষ সহ সম্মানে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসতো, তেমন একদল খারাপ লোকও নজর দিত। ফিজা জানে তার মায়ের তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার মধ্যে এটাও একটা বড়সড় রিজন। মনে কিছুটা সবার প্রতি অভিমান রয়েছে। যে যেভাবে পারছে তাকে ব্যবহার করেছে। মা নিজের মেয়ের ভালোর জন্য, শ্বশুর নিজের ছেলের ভালোর জন্য। এখানে তার সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিজা চোখ মেলে তাকায়। পাশে শুয়ে আবরাজ চক্ষুদয় স্থির করে রাখে পুরুষটার মুখপানে। কত নিষ্পাপ দেখাচ্ছে পুরুষটাকে, অথচ এ মানুষটা জঘন্য। ফিজার চোখে ঘুম নেই। রাত প্রায় শেষ। না চাইতেও আবরাজের লাগেজ প্যাকিং করতে সাহায্য করতে হয়েছে। যদিও লাগেজটা ওর নিজেরই, তবুও যেহেতু আবরাজের সাথে যাওয়ার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে যেতে হচ্ছে, সেক্ষেত্রে মন ঠিক লাগছে না কাজে। তার উপর এমন অসভ্য পুরুষ যদি হয়, অধিকার প্রাপ্ত স্বামী, সারাক্ষণ দোহাই দিয়ে মা বোন সামনে রেখে ব্ল্যাকমেল করে, তাহলে উপায় তো কিছুই থাকে না আর। ফিজা বিরক্তিকর সুরে অস্ফুটে বলে উঠল, অসভ্য পুরুষ? আবরাজ আচমকাই চোখ খুলে তাকালো। ফিজা স্পষ্ট দেখল, থতমত খেয়ে গেল মেয়েটা। আবরাজ তার দিকে তাকিয়ে বলে, আমাদের বাসর হয়নি এখনও, তো তুমি আমাকে ক্যারেক্টারলেস উপাধি কিভাবে দিতে পারো? আপনি তো এমনই, তাই এটা দেওয়ার কিছু নেই। নড়বে না? আবরাজ ফিজাকে জড়িয়ে ধরে বলে। ফিজা হাত দিয়ে আবরাজের বুকে ধাক্কা দেয়, বলল, ছাড়ুন। সন্ধ্যায় কিসটা ঠিকঠাক হয়নি। ক্যান আই ট্রাই এগেন? আবরাজ বাঁকা হেসে বলে। ফিজা চমকালো আর সাথে সাথে বলে উঠল, নো, নেভার। ইয়েস। দূরে যান। আবরাজ কি শোনার পাত্র? ফিজা একটু নড়ে না, শুধু চক্ষুদয় বন্ধ করে আবার বলে, আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি আমায় নিজের বেড পার্টনার বানানো? এমন হলে এতদিনে তুমি আমার ঘরে থেকেও এখনও কুমারী থাকতে না। কথা সত্যি, ফেলে দেওয়ার মতো নয়। কথা বাড়িয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না ফিজার, নয়তো আরও কয়েকটা কথা হয়তো আবরাজকে শুনিয়ে দিত। তবে এখন মেয়েটা অন্য কিছু ভাবে। আসলে তার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। যাওয়া উচিত আবরাজের সাথে। অন্তত পক্ষে পুরুষটা সম্পর্কে আরও ভালো করে ইনফরমেশন তো সে করতে পারবে। সেক্ষেত্রে তার এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। তাই আবরাজের সাথে জার্মানি যাবে বলে মনস্থির করলো। বিয়ে তো বাঙালি মেয়েদের একবারই হয়। এটা ফিজার দাদি আগে সব সময় বলতো। ফিজার দাদা ফিজার বাবার জন্মের কয়েক বছর পরই মারা গিয়েছিল। ফিজার দাদি ছিল জমিদার বংশের। অর্থ সম্পদ ছিল প্রচুর। তিনি দেখতেও ছিলেন রূপবতী। স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য পরিবার যেমন চাপ দিত, তেমন অনেকে প্রস্তাব নিয়ে আসতো, কিন্তু তিনি আর বিয়ে করেননি। নিজের বাবার বাড়িতে থেকেই ছেলেকে মানুষ করেছিলেন। যদিও এতে ওনাকে ওই পরিবারের সকল কাজ করতে হতো, তবে এতে ওনার কোনো আক্ষেপ ছিল না। কারণ ছেলে লেখাপড়া করতে পারছে, নিজেরা থাকার জায়গা পাচ্ছে, আবার দুই বেলা ভালো মন্দ খেতে পেত, এই তো আর কি। কিন্তু বান্দা তবুও বিয়ে করেনি। এইসব তো ফিজা শুনে বড় হয়েছে। নিজের মা তো কম বয়সে বিধবা হয়েছে, কই তিনিও তো আর বিয়ে করেনি। যদিও দাদি মায়ের এবং তার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, তবুও ফিজা চাচ্ছে না ডিভোর্স তকমাটা নিজের চরিত্রে লাগাতে। এখানে আবরাজ যদি নিজেকে সত্যি শুধরে নেয়, তাহলে সে সম্পর্কটাকে আবার সুযোগ দিবে। অতীতে কি হয়েছে এসব না হয় সে নাই ঘাটল, ভবিষ্যৎ তো সুন্দর করাই যায়।
সকাল সকাল ফিজা চমৎকার একখানা স্বপ্ন দেখল। সে আর আবরাজ একটা বাচ্চা নিয়ে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে এবং বাচ্চাটা দেখতে আবরাজের মতো। এমন স্বপ্ন দেখে মেয়েটা হতবিহ্বল। আশ্চর্যের অষ্টম পর্যায়ে মেয়েটা কি দেখলো এসব সে নিজেও যেন ভেবে অবাক। শোয়া থেকে উঠে আরও চমকালো। বিস্ময় নিয়ে আবরাজের দিকে তাকিয়ে রইল। আবরাজ একটা লাগেজ নিয়ে এসেছে, যার মধ্যে অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে। লাগেজ নিয়ে বসেছে, সমস্যা সেটা নয়। সমস্যা হচ্ছে লাগেজের ভেতর সবগুলো ড্রেস মেয়েদের। দেখিয়ে বোঝা যাচ্ছে সবগুলো এক্সক্লুসিভ। ফিজা আনমনে জিজ্ঞেস করলো, এগুলো তোমার? আবরাজ লাগেজের ভেতরে কিছু খুঁজতে খুঁজতে শান্ত সুরে জবাব দেয়। ফিজা অপ্রস্তুত হয়। আবরাজ কি মজা করছে? তার হলো এতদিন বলেনি কেন? লাগেজটা তো আবরাজ আসার সময় নিয়ে এসেছিল। ফিজা তো ভেবেছে হয়তো আবরাজের এটা, সেজন্য আগ্রহ আসেনি দেখার। যদিও আবরাজের আনা কোনো কিছুই ফিজা ব্যবহার করছে না, শুধু ল্যাপটপটা মিলন খানের হাত দিয়ে দিয়েছে বিধায় সেটা ব্যবহার করে। আসার সময় নিয়েছিলাম, বাট ফিরে এসে তোমার সাথে কথা বলার পর মনে হয়েছিল এগুলো এখন তোমাকে দেওয়া মানে আগুনে ঘি দেওয়া। পরপরে আবরাজ বলে। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ নিচ থেকে উঠে দাঁড়ালো। হাতে একটা ওভারকোট, একটা গেঞ্জি আর জিন্স প্যান্টও রয়েছে। একদম কাছে এসে ফিজার কোলে রাখলো সেগুলো। ফিজা তখনও তাকিয়ে। আবরাজের ভালোই লাগে মেয়েটা এভাবে তাকালে। মন চায় ঠুস ঠাস গালে কয়েকটা চুমু খেতে। ইচ্ছে হয়েছে, আর আবরাজ বুঝি নিজের ইচ্ছে পূরণ করবে না? এমনটা কি হতে পারে? মোটেও না। আবরাজ আচমকে ঝুঁকে গেল, দূরত্ব কমল। অধর স্পর্শ করতে ফিজার শখ ছুটে গেল শরীর জুড়ে। সর্বদাই আবরাজ স্পর্শ করলে ফিজা ছটফট করে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছুটাছুটি করে। কখনো তেমনভাবে পুরুষটার স্পর্শ অনুভবের মনোভাব আসেনি, কিন্তু এটার অনুভূতি ফিজা আজ যেন কিছুটা অনুভব করছে। নিজের অজান্তেই একটা হাত আবরাজের পিঠে চলে গিয়েছে। আবরাজ কি আশকারা পেল? মন কি পুলকিত হলো? মস্তিষ্ক আরও কিছু কি চাইল? কিন্তু আবরাজ নিজেকে কন্ট্রোল করলো। শুধু বইয়ের অধঃসুধা পর্যন্ত সীমাবদ্ধ রইল। ফিজা চোখ বন্ধ করে আছে। আবরাজ হুঁশে থাকা অবস্থায় এই প্রথম ফিজাকে নিজ থেকে চক্ষুদয় বন্ধ করে রাখতে দেখল। মুগ্ধ হয়ে আবরাজ বইয়ের বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে বলে উঠল, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আর হার্ট করব না। আবরাজ। বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ফিজা আচমকে আবরাজকে ডাকলো। আবরাজ সাব্বিরের হাতে চাবি দিল গাড়ির। সাব্বির সেটা নিয়ে চলে গেল। আবরাজ ফিজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। জবাবে বলে, বলো সুগন্ধি ফুল, এইগুলো আপনার গাড়ি? ফিজার বিস্ময় নিয়ে সামনে গার্ডেনে একটা ছাউনি নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। 4টা গাড়ি ওখানে। ফিজা হয়তো এগুলো নামও জানে না। সবগুলো গাড়ি কালো। ফিজা প্রশ্নটা করে পরক্ষণে সে নিজে থমথম খেল। এটা কোনো প্রশ্ন হলো? ফিজা নিজের উপর বিরক্ত হলো। যার সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঢাকা, তার নিকট 4 থেকে 5টা এক্সক্লুসিভ গাড়ি থাকা কোনো আশ্চর্যের ব্যাপারই না। আবরাজ ফিজার ভাবনার মাঝে বলে উঠল, হোয়াই নট? এমনি জিজ্ঞেস করলাম। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। আবরাজ হাঁটে। ফিজার হাতে ও টান পড়ে। সদর দরজার উদ্দেশ্যে হাঁটা ধরে আবরাজ বলল, ভেতরে চলো, কাম। চমৎকার দেখতে বাড়িটার ভিতর প্রবেশ করে ফিজা চমকালো। নয়নে নিবদ্ধ হলো চারদিকে সৌন্দর্য দেখে। ভেতর থেকে বাইরে সব কিছু স্পষ্ট। আবরাজ ফিজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা লম্বা কালো কোটটা খুলতে ব্যস্ত। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজ বুঝতে পারছে ফিজা এসব দেখে শকড। আবরাজ ফিজাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই কল এলো একটা। আবরাজ ফিজার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দার মতো জায়গাটায় গেল। সময়টা একদম সকাল। বাইরের পরিবেশ অন্ধকার। কাচের দেয়ালে ওর ওপাশে তুষারপাতের ফলে সামনের বাগানটা ঢেকে গিয়েছে। আবরাজ একবার ঘাড় বাঁকিয়ে বউর দিকে চাইল। মেয়েটা চঞ্চল, আবার কঠিনও। আবরাজ ভাবে এসব দেখে ফিজা কি খুশি হবে? চঞ্চলতা মেয়েটাকে নিয়ে পাগলামি করবে কিংবা জড়িয়ে ধরবে? কঠিন ধাঁচের মেয়ে মানুষ, করবে না এমন কিছু। হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে। আবরাজের ভাবনার মাঝে কল কেটে আবার কল বাজে। তখন রিসিভ করতে ওপাশ থেকে সাব্বির ব্যস্ত সুরে বলে, স্যার, মিস্টার জি আপনার সাথে দেখা করতে চায়। ওকে ফাইন, বিকেলে আসছে আমি। স্যার, ম্যাডাম নিয়ে যাব সাথে করে। সাব্বির আর কিছু বলার আগে কল কাটে আবরাজ। এরপর ফিজার কাছে গেল। ফিজা তখন সোফা বসে ঘুমিয়ে। আবরাজ থতমত খেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে ঘুমোতে পারে, তাও আবার বসে? অবশ্যই পারে। ফিজা নামের এই রমণী দ্বারা অসম্ভব কোনো কিছু নয়। আবরাজ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর ফিজাকে আলগোছে কোলে তুলে রুমে গেল। বাড়িটা একতলা, 2 দিক থেকে কাচের দেয়াল আর 2 পাশে রুম। রুমে এসে আবরাজ ফিজাকে শুয়ে দিল। নিজেকে কোনো রকম সামলে পোশাক পরিবর্তন করলো।
তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো, ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল। এরপর সোফায় বসে ল্যাপটপে কিছু করতে লাগলো। মিনিট 5 পরে কলিং বেল বাজলো। আবরাজ উঠে গিয়ে গেট খুলে বাহিরে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স বোঝার উপায় নেই, বিদেশিদের এই এক সমস্যা। তবে এতে আবরাজের কোনো সমস্যা নেই, বয়স যাই হোক এতে তার কি। আবরাজ মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার। তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। আবরাজ ইংরেজিতে ঘরগড় করে কিছু বলে রুমে চলে গেল। সময়টা দুপুর নয়, তবে অনেক বেলা হয়েছে। ফ্লাইট থেকে নেমে তারা সকালে নাস্তা করে নিয়েছিল, এখন আর খাবারের তাড়া নেই। আবরাজ এসে ফ্রিজার পেছনে শুয়ে পড়ল। কিছু সময় এক দৃষ্টিতে বউর মুখের দিকে তাকিয়ে থেকে আনমনে জড়িয়ে ধরল। সাথে সাথে ফ্রিজা নড়ে চড়ে উঠল এবং চক্ষুদ্বয় মিলে আবরাজের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ। কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে বিধায় আবরাজের খারাপ লাগলো। ফ্রিজা সাথে সাথে বলে উঠল, লিভ মি, জান আমার, একবার সুযোগ দিয়ে দেখো, দুঃখ তোমার আশেপাশে ঘেঁষতে পারবে না। যত দ্রুত চোখ মেলে তাকিয়েছিল ফিজা, তার চেয়ে দ্বিগুণ দ্রুত সময়ের মধ্যে চোখ আবার বন্ধ করে নিল। তার আদৌ এই কথার বিপরীতে কী বলা উচিত মাথায় আসছে না। আচমকাই ঘুম ভেঙেছে। তার মধ্যে আবরাজের এরূপ কথা, মেয়েটা কী রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না। উল্টো দিকে পিঠ করে দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আগে কত নারী ছুঁয়েছেন? আমাকে বোকা মনে হয়? কত নারীর শরীর ছুঁয়েছি? ছুঁই না। ছুঁতে কতক্ষণ? আপনার সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে। আবরাজ কিছু বলল না, মুখ গুজে ফিজার চুলের ভাঁজে। মেয়েটার ওভারকোটের ভেতর দিয়ে পেটে হাত রাখে, গেঞ্জির উপরে। তাও ফিজার শরীরে ঠান্ডা একটা আভাস পেল। মশলামশলি করতে শুরু করলো। আবরাজ চেপে ধরে রইল বউকে নিজের সাথে। এরপর গম্ভীর সুরে বলে উঠল, বিকেলে বেরোচ্ছি আমরা, এখন ঘুমোতে দাও, রাতে ফিরতে লেট হবে। ঘুমান না আপনি, আমাকে ছাড়ুন, ডোন্ট ডিস্টার্ব। আবরাজ শান্ত সুরে বলে। ফিজা আশ্চর্য হয়, অদ্ভুত, ডিস্টার্ব করছে তাকে, অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে করছে। ফিজা দাঁতে দাঁত চেপে বলে, আমাকে ডিস্টার্ব করছেন আপনি? আর উত্তর আসে না। ফিজা কতক্ষণ অপেক্ষা করে বুঝতে পারে আবরাজ ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজেও চুপ করে শুয়ে রইল। নাইট ক্লাব। গাড়িতে বসে থেকে অবাক হয়ে বলে ফিজা। আবরাজের সাথে রয়েছে আরও একটা গাড়ি, সেটা থেকে 26 আরও দুজন গার্ড বেরিয়ে এসে আবরাজের থেকে দূরত্ব রেখে পেছনে দাঁড়ালো। আবরাজ গাড়ি থেকে নামতে নামতে ফিজাকে উদ্দেশ্য করে বলল, কাম হিয়ার। কেন যাব এখানে আমরা? ফিজা গাড়িতে বসে থেকে গম্ভীর সুরে জিজ্ঞেস করলো। সামনে বসা ড্রাইভার জার্মানির স্থানীয় লোক, বাংলা সহ তিনি আরও কয়েকটা ভাষা জানেন। তিনি যথেষ্ট অবাক হলো। আবরাজের সাথে তিনি শুরু থেকে রয়েছে, আবরাজের সাথে এভাবে কাউকে কথা বলতে দেখেনি। আর না আবরাজ কারোর সাথে এত ভালো করে কথা বলে। আবরাজ ঘড়ি দেখতে দেখতে শান্ত সুরে জানালো, একটা মিটিং রয়েছে, 1 ঘন্টার মধ্যে চলে যাব। আপনি যান। মেয়েটা সোজা নাকচ করলো। আবরাজ না শুনতে নারাজ। বউকে সে একা বাইরে রেখে কোথাও যাবে না, সাথে করে নিয়ে যাবে। তাই নাছরবান্দা সে ঝট করে বউকে গাড়ির ভিতর থেকে কোলে তুলে নিল। ফিজা চমকালো, হতভম্ব হয়ে আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ সামনে হাঁটে, গার্ড তাদের পেছনে। তীব্র গানের শব্দের সাথে মানুষদের হেলদোল দেখে ফিজার অন্তর কাঁপে। এসবে সে অভ্যস্ত নয়, আগে কখনো এসবে যাওয়া হয়নি, তবুও ভয় প্রকাশ করলো না। আবরাজ একটা রুমে ফিজাকে রেখে দুজন গার্ডকে পাহারায় রেখে সাব্বিরকে নিয়ে বেরিয়ে গেল। ফিজা কিছু জিজ্ঞেস করা তো দূর, নিজেকে ধাতস্থ করার আগে আবরাজ বেরিয়ে গেল। ফিজা আর কি করবে, বসে রইল সেখানে। এক সেট সোফা সহ একটা বেড রয়েছে, সুন্দর একটা গোছানো রুম, বেশ দেখতে। এখানে কি আবরাজ রোজ আসে? এলেও বা কেন আসে? ফিজার হঠাৎ মনে পড়ল কিসের মিটিং করতে আবরাজ ক্লাবে আসে। ফিজা গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল। কাঁধ ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল। কালো একটা চশমা বের করে পরে নিল। লম্বা কালো ওভারকোটে ঢাকা শরীর, চুলগুলো উপড়ে ছুটি বাঁধা। নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে ফিজা দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজায় দুজন দুদিক থেকে হাত বাড়ালো। আই ওয়ান্ট টু মিট আবরাজ খান ইমিডিয়েটলি। ইম্পসিবল ম্যাম। ফিজা একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা দিয়ে নিজের হাতে নিডলটা বসিয়ে দিল। দুজন গার্ড আকস্মিক ঘটনা অপ্রস্তুত হয়ে গেল। সাথে ভয়ে একে অপরের দিকে তাকিয়ে কিছু বলার আগে ফিজা বলে উঠল, নাও ইউর ডিসিশন, ডোন্ট টেক মি অর নট। কী করবে একে অপরের দিকে বার কয়েক দেখাদেখি করে ফিজাকে নিয়ে যাবে বলে সমর্থন করলো। দুজন গার্ডের মধ্যে একজন ফিজার পেছনে আর একজন ফিজার সামনে। তারা যে রুমে ছিল সেখান থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগোনোর পর একটা ভিআইপি রুমের সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ড সময় ব্যবধানে সাব্বির বেরিয়ে এলো এবং ফিজাকে দেখে অবাক হলো। তবে তার চেয়েও বেশি চমকেছে ফিজার হাতে রক্ত দেখে। সাব্বির আতঙ্কিত সুরে বলে উঠল, ম্যাডাম, ব্লাড, হাউ ডিড ইট হ্যাপেন?
পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডদের দিকে তাকে জিজ্ঞেস করলো। গার্ড দুজন মাথা নিচু করে নিল। ভেতর থেকে দুজনের কথা শোনা যাচ্ছে। একটা আবরাজ আর একটা মধ্যবয়স্ক লোকের হবে। ফিজা সাব্বিরকে ডিঙিয়ে রুমের ভিতর চলে গেল। আমি আপনার মেয়েকে বিয়ে করব কোনো দিন বলিনি। আশা করি নেক্সট টাইম এসব বলে আমাকে অকওয়ার্ড ফিল করাবেন না। আবরাজ সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস, লাল তরল পানি দেখে তাকিয়ে উপরোক্ত কথাটা বলে। সামনে বসা ধপধপে সুন্দর এক অর্ধবয়স্ক পুরুষ, চুল দাড়ি বাঁধা পাকা, চমৎকার দেখতে। পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠলেন, ত্রিনা তোমাকে চায় আবরাজ। নাও আই অ্যাম ম্যারিড, সো আপনার মেয়ের চাওয়াটা ভিত্তিহীন। ডিভোর্স দাও মেয়েটাকে, আমার পরে তুমি রাজত্ব করবে যে গ্রুপে। আবরাজ হাসে, তাকে লোভ দেখাচ্ছে। এতদিনেও মিস্টার জি আবরাজ খানকে চিনতে পারেনি ভেবে আবরাজ বাঁকা হাসল। আবরাজ খানকে চেনা সহজ নয়, সম্ভবও নয়। আবরাজের ডান পায়ের উপর থাকা বা পাটা নাড়ে আবরাজ, এরপর বলে উঠল, 3 years হ্যাভ নট চেঞ্জড অ্যান্ড উইল নট চেঞ্জ ইন দ্য ফিউচার। ফিজা যেন এসব দেখে বাকরুদ্ধ। ত্রিনার বাবা এটা? আবরাজের মামা? কই, এতদিন তো জেনে আসছে আবরাজের মা ইলা বেগম একাই, ওনার আর কোনো ভাই বোন নেই, তাহলে ইনি কে? ফিজা কিছু বলার আগে আবরাজ সোফা ছাড়ল। ত্বরিত গতিতে এসে মেয়েটাকে কাঁধে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে আগের কক্ষে ফিরে এলো। ফিজা এলো পাথারি আবরাজের পিঠে কিল খুশি মেরে চলছে। আবরাজ ধপাস করে ফিজাকে নরম তুলতুলে গদিতে ফেলতে ফিজা চোখ মুখ কুঁচকে নিল। আবরাজ নিজের গলা থেকে টাই খুলতে ব্যস্ত হাত, ব্যস্ত সুরে দাঁতে দাঁত চেপে বলে, বলেছিলাম এখানে থাকার জন্য, তারপরও কেন ওই জানোয়ারটার সামনে ধেই ধেই করে চলে গেলে? আপনার মামা লাগে উনি? ফিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞেস করলো। একটু ভয় নেই মেয়েটার। আবরাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায়। অজ্ঞতা সেই মোতাবেক এগিয়ে এলো। ফিজা পিছিয়ে যায়। আবরাজ শার্টের বোতাম খুলে বলে, তোমাকে এসব জানতে হবে না, টপিক চেঞ্জ নাও। আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি, বলে ফিজার একদম কাছে চলে গেল। আর হাত ধরতে গিয়ে নজর এলো ফিজা মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখে। আবরাজ অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকালো। ফিজা বাঁকা হাসলো। হাতটা চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রসাত্মক সুরে বলে উঠল, সরি টু সে, নিজেকে আঘাত করার মতো বোকা মেয়ে আমি নই। আবরাজ ফিজার উপর আধস্যা ছিল এত সময়। অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আবরাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল। আবরাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাধা দিল ফিজা। আবরাজ কি থামার পাত্র? সে তো আরও এক ধাপ উপরে। ফিজার হাত উল্টো করে চেপে ধরে ফিজা ভ্রু কুচকে নিল। আবরাজ ফিজার চোখে চোখ রাখে, অতঃপর মুচকে এসে বলে উঠল, আমার বউ, আমি ইমপ্রেসড বউ। ফিজা নাক মুখ কুচকে নিল। মোটেও এসবে গলে যাওয়ার পাত্র নয়। বিরক্তি সুরে বলে, সরুন তো, আমার ঠান্ডা লাগছে, কমফোর্টার দিন। ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো। বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে, সুগন্ধি ফুল। ফিজা সচরাচর লিপস্টিক ঠোঁটে লাগায় না, দিলেও খুব অল্প স্বল্প, তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে। ফিজা হিয়ালি সুরে বলে উঠল, মেয়েদের সাথে ভালো ফ্ল্যাট করতে পারেন আপনি। তুমি তো আমার বউ, ক্ষুধা পেয়েছে আমার। ফিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে। বাহানা কোনোটাই কাজে আসছে না। আবরাজ এর মধ্যে আবদার করে বসলো, একটা চুমু খাই প্লিজ বউ, না করো না। আমার ভয়ঙ্কর রকমের ইচ্ছে হচ্ছে একটা চুমু খাওয়ার। ঠোঁট নেড়ে কিছু বলার আগে বুঝতে পারলো ওষ্ঠদেয় আবরাজ নিজের দখলে নিয়েছে। শুধুই কি ঠোঁট, ফিজার দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পায়তারা চালিয়ে যাচ্ছে। ফিজা ছটফট করতে থাকে। সুযোগ পাচ্ছে না মেয়েটা। কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে? একবার নিজের দাঁত কাজে লাগলো। সুযোগ বুঝে দাঁত ফুটল আবরাজের সিগারেটে পোড়া ঠোঁটে। নোনতা স্বাদ পেতেই বুঝতে পারে রক্ত এসছে, অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই। সে নিজের খায়াস মিটিয়ে তবে ছাড়ল। ছেড়েই বাঁকা হেসে বলে উঠল, সমানে সমানে না হলে খেলে মজা নেই। আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করবে সুগন্ধি ফুল। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে। লজ্জা শর্মের বালাই নেই এই পুরুষের মধ্যে। খুব ভালো করে বুঝতে পারছে ফিজা। ফিজা বিরক্তিকর সুরে আওড়ালো, বাড়ি যেতে চাই, খাবা না? আবরাজ জিজ্ঞেস করে। ফিজা আবরাজকে নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালো। আবরাজ কী ভেবে দ্রুত বস পেছনে ছুটে। ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিল, যা দেখে আবরাজ এর চোখ অটোমেটিক বড় হয়ে গেল। দ্রুত কদম ফেলে ফিজার পেছনে এলো। গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগলো। আবরাজ গম্ভীর সুরে বলে, এটা খেলে তোমার মাথা ঘুরবে, নেশা হবে না, তোমার হবে, আপনার হবে না। আবরাজ জবাব দিল না। নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না, তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে, ব্যাপারটা হাস্যকর। ফিজা এটার ক্যাপ খুলতে আবরাজ সেটা নিজের কাছে টেনে নিল। ফিজা চটে গেল, রাগান্বিত হয়ে বলে উঠল, দিন আমাকে, আমি খেতে চাই ওটা।
আবরাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তরিতে বলে উঠল, আমি খাবো না, আপনি খান, আপনার তো নেশা হয় না। আবরাজ কিছু ভেবে ঢকঢক করে অর্ধেক বোতল খেয়ে নিল, কিন্তু খাওয়া শেষ বেচারা বুঝতে পারছে এটা আসলেই সাধারণ নয়। দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা ফিজাকে নিজের চোখের সামনে দেখল। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সাব্বিরকে কল দিল। আবরাজ শুধু চোখ বন্ধ করলো। ফিজা তবুও একটু চিন্তিত হলো, আদৌ আবরাজ খানের নেশা হয়েছে তো? ইলা বেগমের বাবা জার্মানির, কিন্তু মা বাঙালি ছিল, এবং ওনার বাবা জিং প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশে এসে দেখা হয়েছিল হালিমা ইরিনের সাথে। দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এবং দুজন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু। যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ি, আর মিস্টার জিং ছিল একজন সফল বিজনেসম্যান। হালিমা ইরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং বংশ পরিচয় ভালো, তার উপর দেখতে ছিলেন চমৎকার সুদর্শনা। সেক্ষেত্রে দুজন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন, তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল, এবং এটা সূচনা হয়েছিল চমৎকারভাবে। বছর ঘুরতে কোল জুড়ে এলো মেয়ে ইলা। সে কি আনন্দ দম্পতির, কিন্তু সুখ তো সবার কপালে সহে না। তেমনি হালিমা ইরিনের কপালেও বেশি দিন স্থায়ী হয়নি সেই সুখ। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন তিনি, এবং মেয়ের যখন 3 বছর বয়স তখন পরকালে চলে যান তিনি। মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামী বিয়ে দেন, যার নাম ছিল নিকিতা, এবং ভীষণ ভালো ছিলেন সেই মহিলা। আর তারই ছেলে হচ্ছে জি, যে নিকিতার আগের সংসারের ছেলে। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হালিমা ইরিনের মৃত্যুর পর সব কিছুই কেমন বদলে গিয়েছিল। নিকিতা সব কিছু সামলেছে, শুধু নিজের ছেলেকে সামলাতে পারেনি, সে সর্বদাই ইলা বেগমকে অত্যাচার করত, যা নিয়ে প্রায়ই ঝামেলা হতো জিং এবং নিকিতার মধ্যে। তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয়। এভাবে বড় হতে লাগলো দুজন, এবং জিকে সামনে রাখত নিকিতা, আর ইলা বেগমকেও অনেক ভালোবাসত। দুজনকে কখনো তিনি আলাদা করে দেখেনি। নিজের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটাতে লাগলো। এদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে, এবং এক সময় সে উপলব্ধি করে নিজের স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে, যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ। নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন, আর সেই পাত্র ছিল মিলন খান। এইসব কথা জিয়ের কানে পৌঁছানো মাত্র সে প্রচুর রেগে যায়, এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে ইলার রুমে যায়, আর বাজে কিছু করার জন্য জোর জবরদস্তি করে। কিন্তু জিং এবং নিকিতা বাড়ি ছিল সেদিন, আর তারা জিকে আটকাতে এলে জিয়ের হাতে সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার জিংয়ের, এবং নিকিতা নিজে খুন এবং ধর্ষণের চেষ্টা ছেলের বিরুদ্ধে কেস করেন। এতে জি জেলে চলে যায়, কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল কেউ সেটা জানত না, যার জন্য তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু সব খারাপের মধ্যেও নিকিতা ততদিনই একটা ভালো কাজ করে ফেলেছিল, আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল। আর তিনি নিজেও মারা গিয়েছিলেন। দুইবার এত বড় কিছু হয়েছে নিজের সাথে, যা তিনি ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর যে জার্মানি চলে গিয়েছিল, আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগমের সাথে। তবে হুট করে একদিন জি ইলা বেগমের কাছে সব কিছুর জন্য ক্ষমা চান, আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, যার জন্য ইলা বেগম ক্ষমা করে দেন ওনাকে। আর তার কিছুদিন পরে ওনার স্ত্রী মারা গিয়েছিলেন। ত্রিনার তখন এসএসসি পাশ করেছিল। তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদম ভেঙে পড়ে। তখন ত্রিনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম, এবং এরপর অবস্থা আরও বেগতিক হয়। এবং ওই সময়টা আবরাজ ত্রিনাকে অনেক বেশি সাপোর্ট করেছিল, যদিও খান পরিবারের সবাই এটা করত। তবে আবরাজের প্রতি দুর্বল হয়ে পড়ে ত্রিনা, এবং আবরাজ সেটা বুঝতে পেরে নিজস্ব দূরত্ব বজায় চলত। ত্রিনাকেও জি নিজের কাছে নিয়ে যায়। সবাই এখানে এটা সমাধান ভাবলেও আসলে তেমনটা হয়নি। ত্রিনা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটালাইজড করতে হয়, এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি। বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগমের নিকট আবরাজকে চায়। বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ, কিন্তু ত্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন। ততদিনই আবরাজ স্কলারশিপে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল বিধায় আরও সহজ হয়ে গেল। মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। আবরাজ সেখানে থাকতে শুরু করলো, আর এটাই হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সাব্বির এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো। ফিজার পাশে বসে বেঘরে ঘুমোচ্ছে আবরাজ। এমনি ঘুমোচ্ছে না বেচারা, অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ আছে আপাতত। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কেন বিশ্বাস করবো এসব? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আমার প্রশ্ন ছিল, আপনার স্যার বিয়ের রাতেই
কেন এখানে চলে এসেছিল? সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে। ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না, হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। সাব্বির ফিজাকে আবার বলে, বিশ্বাস না হলে বড় ম্যামকে জিজ্ঞেস করবেন। তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি? মিষ্টির বয়স দেখেছেন? সবে মাত্র ক্লাস 6-এ পড়ে। এসব অনেক আগের ঘটনা। ফিজা থমথম খেলো। আসলেই আবরাজ আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট। আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিদায় ইলা বেগম যখন ভুলবশত কনসিভ করেন তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা। এমনটাই শুনেছে ফিজা। ফিজা হতাশ হলো। সার্ভেন্টও কেন কিছু বলেনি? আর ইলা বেগমই বা কেন তাকে জি কিংবা তৃণার ব্যাপারে এতদিন কিছু বলেনি? তবে কি আবরাজের আজ এই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে? অনেক দিন হয় আব্রাহাম মেহরিনের কথা ভুলেই গিয়েছিল। তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু। সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহরিনের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে, রিল্যাক্স, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাচ্ছি না আমি। কিছুটা তো তোত্তান্ন সুরে বলে মেহরিন। সাদা একটা নর্মাল 3 পিস পরা মেয়েটা, ওড়না গলায় ঝোলানো, চুলগুলো অত বড় নয়। ফিজার চুল অনেক লম্বা, তবে মেহরিনের চুল বেশ ঘন। বিনুনিটা বেশ মোটাসোটা, ঠিক মেহরিনের মতোই। আব্রাহাম আনমনে হাসে। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসলো। গম্ভীর সুরে জিজ্ঞেস করলো, কিসে পড়ছো তুমি? অনার্স ফাইনাল ইয়ার। মেহরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যালফেল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার বিশ্বাস হচ্ছে না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, বাচ্চা মেয়ে। এতগুলো টাকা? ফিজায় বিস্ময় নিয়ে শুধালো। আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো। আবরাজ এর ফোনে শব্দ হয়। আবরাজ ফোন চেক করে। সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয়। মুহূর্তে রাগে জল শক্ত হয়। ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে পড়ে বরফ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপরে পড়ে। ফিজা অবাক হয়। এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতগুলো টাকা কে বা দিল? কী কারণে দিল? কত রকম প্রশ্ন। আবরার ফিজার হাত টেনে ধরে আচমকাই বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো, গাড়ি রেডি করো, 10 মিনিটস, তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই। এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। ফিজা পুরো হতভম্ব। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তার মধ্যে আবরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। আবরাজ মাস্টার বেডরুমে নিয়ে ফিজাকে সেটা লক করে দিল। সার্ভেন্ট 3 জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাইরে। আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজা রুম থেকে বেরোতে না পারে। বেশ রাত হয়েছে। বিদেশের বাড়িতে সেই সব বোঝার জো নেই। লাইটিং, মানুষের আনাগোনা, কোনোটার কমতি নেই। যে যার মতো এনজয় করছে। সাব্বিরের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে, কিন্তু হায় আফসোস, এটা বোধহয় এজন্য আর সম্ভব হবে না। তার স্যার নিজে বিয়ে করলো 3 বছর হলো, না স্যার বাসর করলো, আর না তার বিয়ের 1 বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল। সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্ট এসেও এমন চিন্তাভাবনার জন্য সে নিজে তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল। বাড়ির ভেতর প্রবেশ করার আগে আবরাজের ঘুম ভেঙেছে। আর গেট থেকে বাড়ির ভেতর যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরপরই 2 জন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে। সেটা চেকিং করাই ছিল। কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। অজ্ঞতা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ, কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ। টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ? কিন্তু কেউ একজন পাঠিয়েছিল। আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্য। মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল। সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো। চারদিকে সাদা বরফে ঢাকা, শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। 4টা কালো গাড়ি থেকে 4 জন করে গার্ড বেরিয়ে এলো। 5 নম্বর গাড়িটা থেকে বেরোলো প্রথমে সাব্বির, তারপর ঘুরে গিয়ে ওপাশে দরজা খুলে দিল। গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণরত কিনা। রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5-6 জন গার্ড আর মিস্টার জি। সবার চোখে কালো চশমা। গাড়িগুলোর লাইটের আলোতে চারপাশ আলোকিত। আবরাজের সৈন্য সংখ্যার তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে। আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপরে উঠে বসলো। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাঁজে গুজে দিয়ে গেল। আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে আচমকে মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শ্যুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আরও চোখে তাকালো একবার নিচের নিথর দেহের গার্ডটার দিকে। ভ্রুক্ষেপহীন তিনি।
আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেলল। এরা আসলে কি জীবিত ছিল? আপনি মানুষ হবেন না? সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন। এরা তো আপনার লোক ছিল। আমাকে শেখাতে এসো না, আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আর কিছু ট্রেলার প্রয়োজন? আবরাজ শান্ত, সিগারেট টানে। মিস্টার জি আবার বলে, ক্লাবে একজন বেশ চড়া দাম দিবেন বলেছে, পছন্দ করেছে মেয়েটাকে। আবরাজ কি এত ভালো মানুষ? বউয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? মোটেও নয়। আবরাজ সাথে সাথে আবার ট্রিগার চাপে। শব্দ হয় না কোনো, শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠেন। আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনের ডিকির উপর থেকে, সিগারেট ও দূরে ফেলে দেয় ছুঁড়ে। এরপর শান্ত সুরে বলে ওঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সব সময় ছেড়ে দেব এটা ভাবা বোকামি। আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবী থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি ট্রেলার দিয়েছেন আমায়? আমি আপনাকে দিয়ে গেলাম। আবরাজ দুজন গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবার কোমরে গুঁজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাব্বির আবরাজের পাশে হাঁটে, তবে দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড়বিড় করে আওড়ালো, ম্যাডাম এসব জানতে পারলে কি হবে? ইয়া মাবুদ, তো এখন থেকে টেনশন হচ্ছে। আবরাজ আচমকা সাব্বিরের কলার টেনে ধরল। বেচারা আবরাজ এর চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল। আবরাজের মতো বলিষ্ঠ শরীর এর তাগড়া পুরুষ এমনভাবে কলার ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। আবরাজ সাব্বিরের কলার ঝাঁকিয়ে বলে উঠল, সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে, আই স্যার, তোমার আর এ জীবনে বাসর করা হবে না। সাব্বিরের ভয়ে আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকে মনে মনে বলতে লাগলো, বিয়ের পর যদি বাসর করতে না পারি তাহলে বেটা ছেলে হয়ে জন্মানোটা যে বৃথা যাবে স্যার। ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি, নয়তো তাকে নির্ঘাতে রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাষাণ পুরুষ আবরাজ খান। সাব্বির পেছনে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখল দুজন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল। সাব্বির চারদিকে তটস্থ নয়নে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, স্যার পাক্কা প্রমিস, আপনার কসম ম্যাডামকে কোনো দিন আমি এসব বলবো না, কিন্তু যদি জেনে যায় তাহলে ও তুমি বাসরের কথা ভুলে যাও। আবরাজ সাথে সাথে জবাব দেয়। সাব্বিরের মুখখানা একদম চুপসে গেল। আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতর শার্ট ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। সাব্বির ফ্যালফ্যাল করে তাকে মনে মনে ভাবতে থাকে, এত সুদর্শন একজন পুরুষ, সে ছেলে হয়েও এই বেড়ার উপর রোজ 14 বার ক্রাশ খায়। কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর এই বেড়া একটা সাইকো। সাব্বিরের বাসুরের কথা মনে পড়ে কান্না পেল, তবে আবরাজের কণ্ঠস্বর শুনে কান্নাগুলো যেন ভয়ে বেরিয়ে এলো না। সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে। আমার 24 বছর শেষ হতে আর 4 মাস বাকি আছে। আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের। তাহার 28 বছরের জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি। আব্রাহাম থমথমে সুরে বলে উঠল, দেখে বোঝা যায় না। এ নয়, আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে, আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। মেহরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম। মেহরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে। আব্রাহাম অবাক হয়, একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউডওয়ালা হবে, এমন সাদাসিধে টাইপ কেন হবে? এর কি মাথায় ঘিলু নেই? একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। আমার এই মুহূর্তে তোমাকে এইভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে, সন্ধ্যায় তোমার দেওয়া কড়া ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারেনি আমায়। ফিজা পেছন থেকে আচমকে এরূপ কথা চমকে উঠল। রাতের পোশাক পরছিল মেয়েটা। বিস্ময় নয়নজোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। অতঃপর ঘুরে আবরাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিজা ওয়াশরুমের কাচের দেয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে। ইস, ওদিকেও দেওয়াল। তার মানে আবরাজ ভাবতে পারে না আর। রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে ওঠে, এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ? ভদ্র নই আমি। ড্রেস চেঞ্জ করছি আমি। করো, আপনি বাইরে যান। ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকম বলে। আবরাজ নড়ে না, বরং বাথটবে বসে। পানি নেই সেখানে, কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে। আবরাজ সেখানে থেকে একটা ফুল হাতে তুলে নিল। এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছেড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে, শুধু শুধু টাইম ওয়েস্ট করো না, আমি যাচ্ছি না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে। গায়ে বাহিরের পোশাক, গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছড়াচ্ছে। ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। ফিজা সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে চারদিকে দৃষ্টি ঘোরালো।
ওয়াশরুমটা যথেষ্ট বড়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীর পায়ে একদম আবরাজের কাছে গেল, সামান্য ঝুঁকে আবরাজের বুকে বা হাত রাখল। আবরাজের দ্বিতীয়বারের ন্যায় এই রমণের অদ্ভুত ছোঁয়ার শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগলো। এক দৃষ্টিতে বইয়ের বুকের খাজের টাওয়ালটার দিকে একবার, তো চোখের দিকে একবার তাকায়। ভ্রুজোড়া কুঁচকে গম্ভীর সুরে বলে উঠল, এভাবে মনোরঞ্জনের চেষ্টা, পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। ফিজা মুচকি হাসল, মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই। কিন্তু সে নিজেও কিছুটা এলোমেলো, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। হঠাৎ আবরাজ অনুভব করলো বউ তাকে ধোকা দিয়েছে, ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগে দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। রুমের ভেতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখার উপায় নেই। ফিজা রুমের ভিতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল। আবরাজ তখনও বসে আছে বাথটবে, বউ তাকে বারবার ধোকা দিচ্ছে। বেচারার এটা ভেবে যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা! আবরাজ বিড়বিড় করে আওড়ালো, আই লাইক ইট বউ, ভালোবাসি বলতে পারছি না, এটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে, তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। লিভ মি আবরাজ, ছাড়ুন। আবরাজ ছাড়ল না, বরং হাত বাড়িয়ে বাথটবের পানির লাইন চালু করে। গড় গড় করে পানি আসতে শুরু করে সেখানে। ফিজার রাগে শরীর কাঁপে। একটু আগে শাওয়ার নিয়েছে সে, মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসেছিল, আর তখনই আবরাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসেছে আর দরজা লক করে বাথটবে ফেলে দিয়েছে। ফিজা রেগে মেগে বলে উঠল, সমস্যা কোথায় আপনার? এমন গায়ে পড়া স্বভাব কেন, ন্যাকা মেয়েদের মতো? আমি ন্যাকা নই সুগন্ধি ফুল, আবরাজ ন্যাকা সুরে বলে। ফিজার ভ্রু কুচকে আসে, গম্ভীর সুরে বলে, আমার নাম ফিজা। হ্যাঁ, আর আমার নাম সুগন্ধি ফুল। আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে। ফিজা ঝট করে হাত সরিয়ে দেয়। আবরাজ ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে উঠল, তুমি জানো তোমার শরীর থেকে দারুণ একটা স্মেল আসে, সেই জন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন। আবরাজ ঠোঁট কামড়ে হাসে। ফিজার বুকে চিনচিন করে। সুদর্শনী পুরুষটা এভাবে হাসতে পারে, কত চমৎকার সে হাসি, অথচ মুখটা সবসময় হুতুম প্যাঁচার মতো করে রাখে। ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে বলে। আবরাজ তখন দুষ্টু হেসে বলে উঠল, এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? চুমু কি তুমি খাবে নাকি আমি দেব? ফিজা যেন হুঁশিল, ঠান্ডা শরীর কাঁপে, পানি গরম, তারপর রাতের বেলা দুইবার গোসল দেওয়া মুখের কথা নয়। শরীর কাঁপে মেয়েটার। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্ফুট সুরে বলে, ছাড়ুন আমায়, ঠান্ডা লাগছে তোমার? আবরাজের মুখে তখনও দুষ্টু হাসি। পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে। ফিজার রাগে চোয়াল চেপে আসে, দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন আবরাজের ফোন বাজে। আবরাজ ফিজাকে ছেড়ে এক হাতে পকেট থেকে ফোন বের করলো। ফিজা কল কে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো। ত্রিনা নামটা দেখে তাচ্ছিল্য হাসে। আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমার ঠান্ডা লাগছে না, আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে, যান মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন। এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে। আবরাজ কলটা রিসিভ করে না। ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে, সেজন্য রিসিভ করছে না। তাই আবরাজকে সরানোর চেষ্টা করে আবার জানতে চাইল, আচ্ছা সাথে কেন নিয়ে আসেননি বলুন তো, তাহলে ভালো হতো আপনার। ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলো, তবে বেশি সময়ের জন্য নয়। স্বল্প সময়ের ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবার বসে পড়ল। কিন্তু এবার আর শুধু বাথটবে নয়, আবরাজ নিজের উরুর উপর বসিয়েছে বউকে। ফিজা ভ্রুজোড়া কুচকে আবরাজের দিকে তাকাতে আবরাজ গম্ভীর সুরে বলে উঠল, এটার জন্য তো ওকে হ্যাপি। নিজের হাতের ফোনটা আবরাজ বাথটবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখলো। শান্ত সুর, অথচ ফিজার সুরই শিরশির করে। আবরাজের দিকে আরও চোখে তাকাতে আবরাজ বলে উঠল, অনেকটা বেশি দোষ করেছি আইনো, আমি এটার জন্য অনুতপ্ত, বাট সরি, এখন যেটা করছি সেটার জন্য তো নয়। ফিজা কিছু বুঝে ওঠার আগে আবরাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাঠটা টেনে নিচের দিকে নামিয়ে নিল। শরীর ভিজে চুপসে আছে দুজনের। আবরাজের সেদিকে খেয়াল নেই, অধর সুধা পান করতে ব্যস্ত হলো। বেহায়া হাত জোড়াও ফিজার শরীরে বিচরণ করছে। ফিজার ঠান্ডায় আর এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আসছে। কোনো রকম নাকে দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে। তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে। ফিজার হাত দুটো আবরাজের পিঠ ঢিলে হলে আবরাজ একটু থামলো। অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলো ফিজা পিটপিট করে তাকিয়ে আছে। ফিজা হাসছে। আবরাজের ঠোঁটের উপর বা হাতে তর্জনী আঙুলটা ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, যখন ইচ্ছে ছিল না সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে, আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না, আমার দেহটা আমার সঙ্গ দিল না। ফিজা চোখের পাতা বন্ধ হচ্ছে। আবরাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি। তার উপর এত সময় ঠান্ডার মধ্যে। আবরাজের মনে পড়তে দ্রুত ফিজার গেঞ্জিটা একটানে খুলে নিল।
নিজের গায়ের শার্ট ব্লেজার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমশ বুকে চেপে ধরল বউকে। এরপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এইভাবে বসা থেকে ফিজাকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটার গায়ে এখন ইনার আর একটা প্লাজো। সাধারণ পোশাক ছিল এত সময়, ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো। আবরাজ ওয়াশরুমে বাথটাব থেকে নেমে রুমের ভেতর যাওয়ার পর আগে টাওয়াল নিল, ফিজার গায়ে পেছন থেকে জড়িয়ে নিল। এরপর কল লাগালো সাব্বিরকে। এই বাড়িতে একটা রুমই থাকে সাব্বির। সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে কল কাটলো। থ মেরে বসে আছে আবরাজ। মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনা স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কম্পিউটারের নিচে বিড়াল ছানা নেয় গুটিয়ে শুয়ে আছে ফিজা, চুল এলোমেলো অল্প ভেজা। আবরাজের শরীরে শিহরণ বয়ে যায়। মেয়েটা জেগে থাকলে কথা বলে একদম কঠিন পাথর, অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল। আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে, ভিজা চুলে হাত চালায়। দরজায় নক পড়তে আবরাজ উঠে গেল। একজন সার্ভেন্ট, খাবার একটা ট্রেতে 2টা স্যুপের বাটি। আবরাজ সেগুলো নিয়ে ফিরে আসে। কিছু সময় ডাকাডাকি করেও ফিজার কোনো রেসপন্স নেই। আবরাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে। ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেল, কিন্তু আবরাজ একটুও নড়ে না, বরং ফিজার 2 বাহুতে নিজের 2 হাত রাখে। নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে, লজ্জা পাবে, ওঠো না। ফিজার সাথে সাথে শক্ত করে গায়ের কমফোর্টটা চেপে ধরে। অনুভব করে শরীর উন্মুক্ত, শুধু কমফোর্টটার দেওয়া। ভীতু হওয়ার বদলে মেয়েটা রাগে গজগজ করতে করতে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আপনার একটুও লজ্জা নেই? না, তোমাকে দেখার পর থেকে লজ্জা কী জিনিস সেটা আমি ভুলে গিয়েছি। আবরাজ গম্ভীর সুরে বলে। ফিজা কি বলবে এই মানুষকে? কিছু বলার চেয়ে চুপ থাকা শ্রেয় মনে হচ্ছে। আবরাজ আবার ফিসফিস কণ্ঠে বলে উঠল, বউর কাছে আবার লজ্জা কিসের? স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না। আবরাজের কথায় কিছুটা লজ্জা ঘিরে ধরল সুন্দরী রমণীকে। ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে। আজে বাজে কথা ভালোই শিখেছে আবরাজ, বুঝতে পারে ফিজা। আবরাজ ফিজাকে ড্রেস এনে দেয়। এর মধ্যে আবার কেউ বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে। আবরাজ গেল। সাব্বির এসছে, হাতে একটা দামি ফোনের বক্স। আবরাজ সেটা নিল। এরপর রুমে চলে গেল। সাব্বির পেছন থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে? এত তাড়া দেখিয়ে চলে গেল কেন? সাব্বির নিজের ভাবনায় বিরক্ত। ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার তাকে একটু সময় দিয়েছে, এটাই তো অনেক।